আসসালামু আলাইকুম, আমন্ত্রণ জানাচ্ছি চ্যানেল আই সংবাদে। পুরো সংবাদে আপনাদের সাথে আছি আমরা দুজন, আমি রিদিতা রেজা এবং আমি গোলাম মুর্তুজা। আর বিস্তারিত সংবাদের শুরুতেই জানিয়ে দেব যথারীতি সিটিসেল সংবাদ শিরোনাম। দুদকের নথিতে হঠাৎ সাবেক ক্ষমতাসীনদের দুর্নীতির দালিলিক প্রমাণ, পদ্মা সেতু নিয়েও তদন্ত অব্যাহত। সাধারণ মানুষের অভূতপূর্ব সাড়ায় অভিভূত প্রধানমন্ত্রী, কুইক রেন্টালেই বিদ্যুৎ খাতে স্বস্তি মন্তব্য। বিশ্বব্যাংকে এখন এই সিদ্ধান্ত পুনর্বিবেচনার অনুরোধ নয় বললেন অর্থমন্ত্রী, অন্য উন্নয়ন সহযোগীদের সঙ্গে আগে আলোচনা। বিশ্বব্যাংকের সঙ্গে বাংলাদেশের সমঝোতায় আশাবাদী যুক্তরাষ্ট্র, নির্বাচন নিয়ে দুই দলকে আলোচনার পরামর্শ। পদ্মা সেতুতে সরকার দুর্নীতি না করলে প্রমাণের দাবি বিএনপির, বিশ্বব্যাংকের সব চিঠি প্রকাশের আহ্বান। এবং তারল্য সংকটে শেয়ার বাজারে বড় দরপতন, আবারও 4000 পয়েন্টের নিচে ডিএসই সূচক। এছাড়াও সোশ্যাল ইসলামী ব্যাংক লিমিটেড বিশেষ সংবাদে থাকছে। জর্ডানের টেলিভিশন টক শোতে সহিংসতার খবর। শুনছিলেন শিরোনাম, এবারে পুরো সংবাদ। হঠাৎ করে আগের ক্ষমতাসীনদের দুর্নীতির দালিলিক প্রমাণ থাকার ঘোষণা দিয়ে ব্যবস্থা নেবার কথা জানিয়েছে দুর্নীতি দমন কমিশন। তবে বিশ্বব্যাংকের পাশাপাশি বিরোধী দলও সরকারের বিরুদ্ধে পদ্মা সেতু প্রকল্পে দুর্নীতির যে অভিযোগ এনেছে সে ব্যাপারে অনুসন্ধান চলছে বলে জানিয়েছেন দুদক চেয়ারম্যান। বিস্তারিত জানাচ্ছেন পরাগ আজিম। দুর্নীতি দমন কমিশনের কর্মকর্তা পরিচয় দিয়ে যারা অনৈতিক সুবিধা গ্রহণ করছে তাদের ধরিয়ে দেওয়ার আহ্বান জানাতেই দুদক চেয়ারম্যানের এই কথোপকথন। টেলিফোন বা মোবাইল ফোনে অনুসন্ধান ও তদন্ত বিষয়ে যোগাযোগ নিষিদ্ধ করা হয়েছে বলে জানান তিনি। পরে পদ্মা সেতু প্রকল্পে দুর্নীতির অভিযোগ বিষয়ে প্রশ্নের উত্তরে আগের ক্ষমতাসীনদের দুর্নীতির বিষয়েও কথা বলেন দুদক চেয়ারম্যান। কয়েকদিন আগে সংসদে প্রধানমন্ত্রী 4 দলীয় জোট সরকারের দুর্নীতির প্রমাণ থাকার কথা বললেও সরাসরি কারো নাম বলেননি দুদক চেয়ারম্যান। বিরোধী দল বলে কোনো কিছু আমি বলতেছি না, যাদের বিরুদ্ধে, যাদের সম্পর্কে এখন দালিলিক প্রমাণ বা তথ্য সাক্ষী পাওয়া যাচ্ছে যে তারা দুর্নীতিগ্রস্ত ছিলেন, তারা দুর্নীতি করেছেন, তাদের অনেকে এই মুহূর্তে সরকারের সাথে নাই, কিন্তু একদিন তারা সরকারি ক্ষমতায় ছিলেন এবং সরকারি ক্ষমতার অপব্যবহার করে অর্থ, বিত্ত, সম্পদের পাহাড় গড়ে তুলেছে। কেয়ারটেকারের সরকারও আমরা খুঁজে দেখছি, ব্যবস্থা নিচ্ছি। বিশ্বব্যাংক টাকা দিল কি না দিল, সরকার টাকা নিল কি না নিল, এইটার সাথে আমাদের অনুসন্ধানের কোনো সম্পর্ক নাই। আমরা একটা অভিযোগ পেয়েছি, আমরা সত্য উদ্ঘাটন করে যদি কেউ দোষী থাকে তাদেরকে আইনের আওতায় আনার যে প্রচেষ্টা, সেইটা আমাদের দায়িত্ব, এটা আমরা অব্যাহত রাখব। প্রশ্নের উত্তরে চট্টগ্রাম সিটি কর্পোরেশনের বিএনপি সমর্থিত মেয়রের ফাইল তলব প্রসঙ্গেও কথা বলেন গোলাম রহমান। যেসব কাজে দুর্নীতি হয়েছে সেই সব কাজের একটা তালিকা চাওয়া হয়েছে। অনুসন্ধানকারী কর্মকর্তা অ্যাট র্যান্ডম অথবা সুনির্দিষ্ট তথ্যের ভিত্তিতে পরবর্তী কার্যক্রম গ্রহণ করবে। পদ্মা সেতু প্রকল্পে অর্থায়ন স্থগিত করা সহ বিশ্বব্যাংকের অভিযোগ ও কর্মকাণ্ড বিষয়ে দুদক চেয়ারম্যান বলেন, এক্ষেত্রে প্রতারণার শিকারও হয়ে থাকতে পারে বিশ্বব্যাংক। পরাগ আজিম, চ্যানেল আই, ঢাকা। নিজেদের টাকায় পদ্মা সেতু প্রকল্প বাস্তবায়নের সিদ্ধান্তে সাধারণ মানুষের সাড়াকে অভূতপূর্ব বলেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। জেলা প্রশাসক সম্মেলনে তিনি জানিয়েছেন, ছাত্র, শিক্ষক, ব্যবসায়ী সহ সব মহল তাকে ফোন করে সহযোগিতার কথা বলেছে। প্রধানমন্ত্রী বলেন, যারা কুইক রেন্টালের সমালোচনা করেই যাচ্ছেন তারা বুঝতে চাচ্ছেন না যে বিদ্যুৎ খাতে যেটুকু স্বস্তি তা কুইক রেন্টালের কারণেই এসেছে। ফারুক হোসেনের রিপোর্ট। প্রতি বছরের রুটিন আয়োজন জেলা প্রশাসক সম্মেলন। প্রশাসনের তৃণমূল পর্যায়ের সমস্যা আর সম্ভাবনার খোঁজখবর নেয়া, সেই সঙ্গে কেন্দ্রীয় প্রশাসনিক ও উন্নয়ন নির্দেশনা পৌঁছে দিতেই এই আয়োজন। প্রধানমন্ত্রীর কার্যালয়ে উদ্বোধনী অনুষ্ঠানে প্রতিবারের মতো এবারও জেলা প্রশাসকরা ম্যাজিস্ট্রেসি ক্ষমতা আরও বাড়ানোর দাবি জানান। নির্বাহী ম্যাজিস্ট্রেটদের ভ্রাম্যমাণ আদালত সময়ের পরীক্ষায় উত্তীর্ণ হয়ে এখন একটি জনপ্রিয় প্রতিষ্ঠানে পরিণত হয়েছে। এটিকে আরও দক্ষ, আরও কার্যকর করার জন্য ভ্রাম্যমাণ আদালত আইন 2009 সংশোধন করে এটিকে একটি স্বয়ংসম্পূর্ণ আইনে পরিণত করা প্রয়োজন।
প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার ভাষণে মানুষের কল্যাণে নেওয়া পদক্ষেপ যথাযথ বাস্তবায়নে জেলা প্রশাসকদের নির্দেশ দেন। পদ্মা সেতু নির্মাণে সাধারণ মানুষের এগিয়ে আসার কথাও জানান শেখ হাসিনা। সিদ্ধান্ত নিয়েছি যে আমরা নিজেরাই আমাদের পদ্মা সেতু তৈরি করার কাজ শুরু করব। এরপর যদি কোনো ডোনার পাই খুব ভালো কথা, তাদের কাছ থেকে আমরা সহায়তা নেব, কিন্তু কারো কাছে আর ধর্ণা দেওয়া নাই। আমি ইতিমধ্যে বহু টেলিফোন পেয়েছি, এমনকি কলেজের টিচার তার যে একটু সঞ্চয় সেটা সে দিতে চেয়েছে। স্কুলের ছাত্র বাচ্চা মেয়ে তারাও বলছে তাদের যেটুকু আছে তারা এই সেতুর জন্য দিয়ে দেবে। অর্থাৎ এই যে একটা উদ্দীপনা এবং চেতনা মানুষের মাঝে এসেছে, আমি দৃঢ়ভাবে বিশ্বাসী যে আমরা মুক্তিযুদ্ধ করে দেশ স্বাধীন করেছি, কাজে আমরা এই দেশকে অবশ্যই একটা উন্নত দেশ হিসেবে গড়ে তুলতে পারবো। কর্মসংস্থান, রাস্তাঘাট নির্মাণ সহ বিভিন্ন কর্মসূচিতে জেলা প্রশাসকদের আরও আন্তরিকভাবে কাজ করার আহ্বান জানান প্রধানমন্ত্রী। কুইক রেন্টাল বিদ্যুৎ নিয়ে নানা মহলের সমালোচনার জবাব দেন তিনি। ইতিমধ্যে আমরা বিদ্যুৎ উৎপাদন বৃদ্ধি করছি, যদিও এটা নিয়ে খুবই তোলপাড়, কেন আমরা রেন্টাল পাওয়ার প্ল্যান দিলাম, কুইক রেন্টাল করলাম ইত্যাদি ইত্যাদি অনেক কিছু বলে যাচ্ছে, কিন্তু বাস্তবতা কেউ চিন্তা করছে না যে এছাড়া দ্রুত বিদ্যুৎ উৎপাদন করা কখনো সম্ভব হতো না। প্রায় 1,30,00,000 মানুষ বিদ্যুৎ পেয়েছে, বিদ্যুৎ সুবিধা ভোগ করছে 43 ভাগ থেকে 53 ভাগে আমরা বৃদ্ধি করেছি, 25 লক্ষ নতুন গ্রাহক বিদ্যুৎ নিয়েছে। 3 দিনব্যাপী এ জেলা প্রশাসক সম্মেলনে 40টি অধিবেশন হবে বিভিন্ন মন্ত্রণালয়ের সঙ্গে, যেখানে মন্ত্রণালয় ভিত্তিক উন্নয়ন নির্দেশনা দেওয়া হবে জেলা প্রশাসকদের। ফারুক হোসেন, চ্যানেল আই, ঢাকা। পদ্মা সেতু নিয়ে সিদ্ধান্ত পুনর্বিবেচনার জন্য এখনই বিশ্বব্যাংকে অনুরোধ করবে না সরকার। জেলা প্রশাসক সম্মেলন শেষে অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত বলেছেন, নিজস্ব অর্থায়নে কাজ শুরু এবং উন্নয়ন সহযোগী অন্য সংস্থার সঙ্গে আলোচনার পর বিশ্বব্যাংকে পুনর্বিবেচনার কথা বলা হবে। আইনশৃঙ্খলা পরিস্থিতি উন্নয়নের জন্য জেলা প্রশাসকদের সবসময় সতর্ক থাকার নির্দেশ দিয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। পদ্মা সেতু may be a problem, but I don't think. Maybe a problem in the sense অনেক রিসোর্স অ্যাপ্রোপ্রিয়েট করে নেবে, সুতরাং অন্যখানে বিনিয়োগে একটু অসুবিধা হতে পারে, কিন্তু ইট ইজ নট এ প্রবলেম। এই জন্যে যে এই বছরের যে ডিম্যান্ডটা এটা মোরলেস আমরা প্রোভাইড করে রেখেছি, একটুখানি যোগ দিতে হবে। অ্যান্ড 2 নম্বর, আমরা নিজের সম্পদ দিয়ে করতে রাজি আছি, কিন্তু আমার মনে হয় আমাদের সব নিজের সম্পদ লাগবে না। পদ্মা সেতু নিয়ে বাংলাদেশ ও বিশ্বব্যাংকের মধ্যে সমঝোতা না হওয়ায় হতাশ যুক্তরাষ্ট্র। তবে রাষ্ট্রদূত ড্যান মজিনার আশা দ্রুতই দুপক্ষ সমাধানে পৌঁছতে পারবে। মার্কিন উদ্যোক্তারা বাংলাদেশে বিনিয়োগের জন্য রাজনৈতিক অস্থিতিশীলতা ও দুর্নীতির কারণে শঙ্কিত বলেও জানান রাষ্ট্রদূত। পান্ত রহমানের রিপোর্ট। জাতীয় প্রেস ক্লাবের মির্দা প্রেসের অতিথি ঢাকায় মার্কিন রাষ্ট্রদূত ড্যান ডব্লিউ মজিনা। সম্প্রতি ওয়াশিংটন থেকে ঢাকায় ফেরা মজিনা কথা বলেছেন দুই দেশের সম্পর্কের নানা ইস্যু নিয়ে। দুর্নীতি, হরতাল, শ্রমিক অসন্তোষের মতো বিষয়গুলো নিয়ে মার্কিন ব্যবসায়ীদের শঙ্কার কথা উল্লেখ করে রাষ্ট্রদূত বলেছেন, এই ইস্যুগুলো আমদানিকারক ও বিনিয়োগকারীদের আগ্রহ কমাচ্ছে। পদ্মা সেতু ইস্যুতে মার্কিন যুক্তরাষ্ট্র বাংলাদেশকে সহযোগিতা করবে কিনা সে প্রশ্নের সরাসরি কোনো উত্তর না দিলেও মজিনা জানিয়েছেন তিনি আশাবাদী। The United States is not part of the crisis. The issue is between the World Bank and the government of Bangladesh. Now, I've said that 3 times, and now I'll say it a 4th time. So they need to find a way to reach each other's needs. The United States has always supported this bridge. রাজনৈতিক অস্থিতিশীলতা বাংলাদেশের উন্নয়নের পথে বাধা উল্লেখ করে মার্কিন রাষ্ট্রদূত আশা করেন রাজনৈতিক দলগুলোই আগামী নির্বাচনের সঠিক পথ খুঁজে বের করবে। They know each other. They went to school together. Some of them are even from the same families. With the sanction of their supreme leaders, I'm confident that dialogue will take place, and ways will be found. It's not going to be easy, but ways will be found to push ahead and come up with some mechanism for holding these elections.
বাংলাদেশ ও মার্কিন যুক্তরাষ্ট্রের মধ্যে সহযোগিতার সম্পর্ক বাড়ছে উল্লেখ করে রাষ্ট্রদূত জানান, এবছরের সেপ্টেম্বরে দুই দেশের পররাষ্ট্র সচিব পর্যায়ের বৈঠকে সন্ত্রাসবাদ দমন, বাণিজ্য ও উন্নয়ন বিষয়ে আলোচনা হবে। দ্রুতই সই হবে টিকফা চুক্তি। পান্থ রহমান, চ্যানেল আই, ঢাকা। পদ্মা সেতু নিয়ে দুর্নীতির সঙ্গে সরকার জড়িত না থাকলে তা প্রমাণ করতে বলেছে বিএনপি। বিশ্বব্যাংকের সব চিঠি প্রকাশ করার দাবিও জানিয়েছে দলের ভারপ্রাপ্ত মহাসচিব। রিপোর্টে জানাচ্ছেন চকর মালিথা। পদ্মা সেতুর দুর্নীতির প্রসঙ্গ তুলে ধরে প্রতিদিনই সভা সমাবেশে বক্তৃতা দিচ্ছেন বিরোধী দলের নেতারা। জিয়া আদর্শ সংসদের আলোচনায় বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব বলেছেন, নির্বাচনের আগে দুর্নীতির বিরুদ্ধে কথা বললেও এখন সরকার দুর্নীতিতে ডুবে গেছে। আপনি স্বচ্ছতার স্বার্থে যে কথাগুলো বলছেন, সেই কথাগুলোর স্বার্থে দয়া করে বিশ্ব ব্যাংকের চিঠিটি জনসমক্ষে প্রকাশ করুন। জনগণ জানতে চায় যে কাদেরকে তারা অভিযুক্ত করেছে দুর্নীতিবাজ হিসেবে। এই বিষয়টা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের অসম্পূর্ণ আত্মজীবনী নিয়েও কথা বলেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। মাস কারাগারে অবরুদ্ধ করে রাখা হয়, যখন আমার সন্তান এবং আমার স্ত্রী যখন আমার সঙ্গে দেখা করতে পারে না, কথা বলতে পারে না, তাদের যে কি মানসিক অবস্থা হয়, এটা বোঝবার ক্ষমতা যদি সরকারের থাকতো তাহলে সরকার এই অপকর্মটি করত না। মাননীয় প্রধানমন্ত্রী, আপনাকে বলতে চাই, শেখ মুজিবুর রহমানের ওই লেখাটা আপনি আবার পড়ুন, ফিরে তাকান। আপনার বাবা কতদিন জেলে ছিলেন, তখন আপনার কি অবস্থা ছিল, আপনার পরিবারের কি অবস্থা ছিল। বিএনপি নেতারা বলেছেন, গণতন্ত্রকে হত্যা করলে দেশের মানুষ মেনে নেবে না। চকর মালিথা, চ্যানেল আই, ঢাকা। সরকারের মন্ত্রী এমপিদের আরও দায়িত্বশীল হবার পরামর্শ দিয়েছেন আওয়ামী লীগ নেতা মোহাম্মদ নাসিম। বলেছেন, ক্ষমতায় থেকে এমন কোনো দায়িত্বহীন বক্তব্য দেওয়া ঠিক নয় যাতে বিশ্বে বাংলাদেশ বন্ধুশূন্য হয়। নিজস্ব অর্থায়নে পদ্মা সেতু নির্মাণ নিয়ে সমালোচনা না করে বিএনপি সহ দেশবাসীকে এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী। অপ্রয়োজনে কথা বলে এমন কিছু কথা বলবো আমরা যে কথার মাধ্যমে অহেতুক কিছু শক্তিকে আমরা দাঁড় করিয়ে দেবো আমাদের বিরুদ্ধে, এটা হতে পারে না। আমাদের দায়িত্ববান হতে হবে। আমরা অনেক নেতা মন্ত্রী আছে এমন কথাগুলো বলছে, আমার নিজ মানে বিস্মিত হয়ে যায়। আমি বিশ্বব্যাংকের কথা বলতে যে এমন কথা বলছে যে কথাগুলো আমাদের আগামী সময় পাহাড়ের মতো পর্বত সমান বাধা হয়ে দাঁড়াবে। দরপতনের মুখে 5 মাসের মধ্যে ঢাকা স্টক এক্সচেঞ্জের সাধারণ সূচক আবারও 4000 পয়েন্টের নিচে নেমে এসেছে। মঙ্গলবার লেনদেন শেষে সাধারণ সূচক 3988 পয়েন্টে চলে যায়, যা আগের দিনের চেয়ে 156 পয়েন্ট কম। এর আগে চলতি বছরের 8 ফেব্রুয়ারি সূচক 4000 পয়েন্ট নিচে নেমেছিল। দরপতনের প্রতিবাদে ডিএসসি ভবনের সামনে বাংলাদেশ পুঁজিবাজার বিনিয়োগকারী ঐক্য পরিষদের ব্যানারে বিনিয়োগকারীরা বিক্ষোভ করেছেন। বাজার সংশ্লিষ্টরা বলছেন, বাজারে তারল্য সংকট তীব্র হয়েছে, যে কারণে কমে গেছে বিনিয়োগকারীদের শেয়ার কেনার ক্ষমতা। একই কারণে প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীরাও নতুন করে বিনিয়োগ করতে পারছে না। মঙ্গলবার ডিএসসিতে 267টি কোম্পানির শেয়ারের লেনদেন হয়। এর মধ্যে 243টির দাম কমেছে। মোট লেনদেনের পরিমাণ ছিল প্রায় 186 কোটি 18 লাখ টাকা। সংবাদে নিচ্ছে ইস্টার্ন ব্যাংক বিরতি। আর বিরতির পর অন্যান্য সংবাদের সঙ্গে নিয়ে ফিরছি। সুপ্রিম কোর্টের আদেশ উপেক্ষা করে মিশরে পার্লামেন্ট অধিবেশন, মিনিট কয়েক পর মুলতবি। আপনারা দেখছেন চ্যানেল আই সংবাদ। বিরতির পর আবারও আমন্ত্রণ। জামাত নেতা আব্দুল কাদের মোল্লার মানবতা বিরোধী অপরাধের বিবরণ দিয়েছেন ৭১-এ মিরপুর মুক্ত করার ভূমিকায় রাখা সৈয়দ শহীদুল হক। প্রসিকিউশনের দ্বিতীয় সাক্ষী শহীদুল হক বলেছেন, মুক্তিযুদ্ধের আগে কাদের মোল্লা দোসরদের নিয়ে তাকে নির্যাতন করেন, পরে থানায় নিয়েও তাকে নির্যাতন করা হয়। আদালতে তিনি আরও জানিয়েছেন, দোসর বাহিনী নিয়ে কবি মেহেরুন্নেসাকে সপরিবারে জবাই করেন কাদের মোল্লা। বাংলা কলেজের ছাত্র পল্লবকে হত্যা করে আঙুল কেটে গাছে ঝুলিয়েছে। মোহাম্মদপুর ও মিরপুর এলাকায় আরও অনেক বাঙালি হত্যার পেছনেও ছিলেন কাদের মোল্লা। চট্টগ্রামে 10 ট্রাক অস্ত্র আটক মামলার গুরুত্বপূর্ণ সাক্ষী সিআইডি তৎকালীন ডিআইজি ফারুক আহমদ অসমাপ্ত জেরার দিনে আদালতে হাজির হননি। অস্ত্র চালান ঘটনায় সরকার গঠিত তদন্ত কমিটির এই সদস্য গত 5 তারিখে জেরায় গুরুত্বপূর্ণ তথ্য দিয়েছিলেন।
রাষ্ট্রপক্ষের আইনজীবীরা আদালতকে জানিয়েছেন তার এই অনুপস্থিতি অস্বাভাবিক। মামলার পরবর্তী দিন আগামী 29 তারিখে তাকে হাজির করতে আদালতের বিশেষ নির্দেশনা কামনা করেন রাষ্ট্রপক্ষ। চট্টগ্রাম স্পেশাল ট্রাইব্যুনাল 1-এর বিচারক মোহাম্মদ মুজিবুর রহমানের আদালতে আলোচিত এই মামলার সাক্ষ্য গ্রহণ চলছে। এবারে অগ্রণী ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড চট্টগ্রাম সংবাদ। চট্টগ্রামে ডায়াবেটিক সমিতির 50 শয্যার হাসপাতাল 500 শয্যায় উন্নীত করার প্রক্রিয়া শুরু হয়েছে। সংবাদ সম্মেলনে সমিতির সাধারণ সম্পাদক অধ্যাপক জাহাঙ্গীর চৌধুরী জানান, ডায়াবেটিক হাসপাতালে প্রতি বছর 2 লাখেরও বেশি মানুষ সেবা নিচ্ছেন। ভবিষ্যতে হাসপাতালটিকে মেডিকেল কলেজে উন্নীত করেন এবং নার্সিং ইনস্টিটিউট স্থাপনের পরিকল্পনার কথা জানান তিনি। সংবাদ সম্মেলনে সমিতির সভাপতি ডাক্তার সৈয়দুর রহমান চৌধুরী, কোষাধ্যক্ষ মোহাম্মদ শিহাবুদ্দিন এবং অন্যান্য নেতারা উপস্থিত ছিলেন। রয়েছে সোশ্যাল ইসলামী ব্যাংক লিমিটেড বিশেষ সংবাদ। জর্ডানে সরাসরি সম্প্রচারিত টেলিভিশন টকশোতে বিরোধী দলের এক নেতাকে পিস্তল দেখিয়েছেন দেশটির সংসদ সদস্য মোহাম্মদ শওয়াবকা। টকশোতে উত্তপ্ত আলোচনার এক পর্যায়ে পার্লামেন্ট সদস্য শওয়াবকাকে মাফিয়া ও চোর বলেন বিরোধী দলের নেতা মনসুর সাইফুদ্দিন মুরাদ। এর পরপরই মুরাদের দিকে নিজের জুতা ছুঁড়ে পিস্তল তাক করেন শওয়াবকা। তবে পার পাননি এই জর্ডানিয়ান সংসদ সদস্য। জর্ডানের আদালতে তার বিরুদ্ধে হত্যা চেষ্টা ও মানহানির মামলা করেছেন মুরাদ। শিগগিরই বিচার প্রক্রিয়া শুরু হবে। এই ঘটনাকে হলিউড চলচ্চিত্রের দৃশ্যের সঙ্গে তুলনা করেছেন টকশোটির উপস্থাপক। এবারে শাহজালাল ইসলামী ব্যাংক আন্তর্জাতিক সংবাদ। সামরিক পরিষদের সতর্ক বার্তা উপেক্ষা করে মিশরে পার্লামেন্ট অধিবেশন হয়েছে। সংক্ষিপ্ত অধিবেশনে স্পিকার সাদ আল কাতানি বলেন, আদালতের রায়ের বিরোধিতা নয়, বরং কিভাবে রায় বাস্তবায়ন হবে তা ঠিক করতে অধিবেশন জরুরি ছিল। রায়ের ব্যাপারে আইনি পরামর্শ এবং আপিল প্রস্তাব পাশ করার পরপরই অধিবেশন মুলতবি করা হয়। জুন মাসে পার্লামেন্টকে অসাংবিধানিক বলে সুপ্রিম কোর্টের রায় দেবার পর পার্লামেন্ট ভেঙে দেয় সামরিক পরিষদ। তবে গণতান্ত্রিকভাবে নির্বাচিত প্রেসিডেন্ট মুরসি তা পুনর্বহাল করে ডিক্রি জারি করলে তাকে তিরস্কার করেন সুপ্রিম কোর্ট। এবারে স্ট্যান্ডার্ড ব্যাংক লিমিটেড অর্থনীতি সংবাদ। দেশের ক্ষুদ্র ও মাঝারি শিল্পকে কারিগরি সহায়তা দিতে চালু হলো 621 কোটি টাকার প্রকল্প ইন্সপায়ার্ড। রাজধানীর একটি হোটেলে প্রকল্পের উদ্বোধন করেন শিল্পমন্ত্রী দিলীপ বড়ুয়া। এই প্রকল্পের মাধ্যমে দেশের ক্ষুদ্র ও মাঝারি শিল্পকে কারিগরি সহায়তা প্রদানের পাশাপাশি এর সম্ভাবনা নিয়ে কাজ করা হবে। ইউরোপিয়ান ইউনিয়নে কারিগরি ও আর্থিক সহায়তায় শিল্প মন্ত্রণালয়ের অধীনে এই প্রকল্প বাস্তবায়িত হবে। জানিয়ে দিব পূবালী ব্যাংক লিমিটেড কৃষি সংবাদ। মাত্র 2 বছরে দেশের অর্ধেক পোল্ট্রি খামার বন্ধ হয়ে গেছে, যে কারণে বেকার হয়েছেন প্রায় 22 লাখ মানুষ। সরকার এখনই উদ্যোগ না নিলে বাকি অর্ধেক পোল্ট্রি খামারও হুমকির মুখে পড়তে পারে বলে আশঙ্কা পোল্ট্রি শিল্প সংশ্লিষ্টদের। পোল্ট্রি শিল্প নিয়ে সঞ্জয় চাকির ধারাবাহিক রিপোর্টের আজ তৃতীয় পর্ব। মাত্র 2 বছর আগে 2010 সালের জুন মাস পর্যন্ত এদেশে পোল্ট্রি খামারের সংখ্যা ছিল 1,14,714। এর 2 বছরের মধ্যে গত এপ্রিলে সেই সংখ্যা নেমে এসেছে 60,000-এ। এই সময়ে বন্ধ হয়ে গেছে 54,000 পোল্ট্রি খামার, যা মোট খামারের 47%। প্লাটফো বা সরকার বলে অজ্ঞাত রোগ, বিভিন্ন রোগের কারণে আজকে পোল্ট্রি শিল্প অর্ধেকের নিচে নেমে আসছে। উৎপাদন খরচ না ওঠায় লোকসানে বন্ধ হয়েছে 25%, আর এভিয়ান ইনফ্লুয়েঞ্জা বা বার্ড ফ্লু আক্রান্ত হয়ে বা আতঙ্কে 22%। তো এখন কেউ সাহস পায় না যে হ্যাঁ ইনভেস্ট করলাম আমি,
দেখা গেলো আবার ডিসেম্বরে এসে আমার সমস্ত মুরগি মারা গেল। যত টাকা ইনভেস্ট করলাম আমি কিছুই পেলাম না, প্লাস সরকারের কাছে কোনো ক্ষতিপূরণ পাওয়া যাবে না। তো কেউ এই রিস্ক নিতে চাচ্ছে না, খামারের পর খামার পড়ে রয়েছে। বন্ধ হওয়া খামারিরা বলছেন, বার্ড ফ্লুতে মুরগি আক্রান্ত হওয়ার পর প্রাণী সম্পদ বিভাগের সংশ্লিষ্ট কর্মকর্তাদের দাঁড়ে দাঁড়ে ঘুরেও কোনো লাভ হয়নি। ওষুধ দিয়েও মুরগি বাঁচানো যায়নি। কেউ আসে দেয় না এই ব্যাপারে, কেউ খোঁজ নিতেও আসে না। খোঁজ নিতেও আসে না। সরকার পোল্ট্রি শিল্প দিয়ে কোনো লক্ষ্যই করে না। খামারিরা বলছেন, পোল্ট্রি শিল্প কৃষির অধীনে হলেও কৃষির হারে বিদ্যুতের সুযোগ পান না পোল্ট্রি শিল্প। এর কাঁচামালের বাজারেও কোনো নিয়ন্ত্রণ নেই। সরকার নির্ধারণ করে দিচ্ছে বাচ্চার রেট লেয়ার 30 টাকা, ব্রয়লার 32 টাকা, সেখানে বাচ্চা বিক্রি করতেছে 80 থেকে 85 টাকা। পোল্ট্রি খামারিদের মতে মাত্র 70 কোটি টাকায় ভাইরাস বা অণুজীব পরীক্ষাগার নির্মাণ করা গেলে এ সমস্যা সুরাহা হতো, কিন্তু সরকারের কোনো উদ্যোগ নেই। যারা টিকে আছে তাদের ভ্যাকসিন দিয়া এদেরকে করতে হবে, আর যারা বন্ধ হয়েছে এই খামারগুলো আর পুনরায় চালু করতে হলে সরকারের পদক্ষেপ দরকার, তাদেরকে ঋণের ব্যবস্থা করা। তারা মনে করেন, দেশের পোল্ট্রি শিল্প রক্ষা করতে না পারলে ডিম ও মুরগির দাম যেমনি বাড়তেই থাকবে, তেমনি বাড়তে থাকবে বেকারত্বের হারও। এই পোল্ট্রি শিল্প মালিকরা বলছেন, আগামী শীতের আগে যদি এই পোল্ট্রি শিল্প রক্ষার জন্য সরকারি উদ্যোগ না নেওয়া হয়, তাহলে এই ধরনের এখনো জীবিত থাকা শিল্পগুলো ধ্বংসের মুখে পড়বে। সঞ্জয় চাকি, চ্যানেল আই, মাওনা, গাজীপুর। এবারে এক্সিম ব্যাংক বাণিজ্য সংবাদ। রাজধানী এবং রাজধানীর বাইরের বাণিজ্য সংবাদ নিয়ে রয়েছে এবার একটি ডেস্ক রিপোর্ট। বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে শুরু হয়েছে ৫ম এশিয়ান আন্তর্জাতিক বাণিজ্য মেলা। উদ্বোধন করেন বাণিজ্যমন্ত্রী জি এম কাদের। তিনি বলেছেন, বাংলাদেশে বিনিয়োগে কোনো অনিশ্চয়তা নেই বলেই এবছর রেকর্ড পরিমাণ বিনিয়োগ হয়েছে। সিমরাইলে এক্সিম ব্যাংকের এটিএম বুথ এবং ই কর্নার চালু হয়েছে। উদ্বোধন করেন ব্যাংকের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক ডক্টর মোহাম্মদ হায়দার আলী মিয়া। উপস্থিত ছিলেন ব্যাংকের এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট শাহ মোহাম্মদ আব্দুল বারী ও অন্যরা। জাতীয় মূসক দিবস ও মূসক সপ্তাহ উপলক্ষে চট্টগ্রামের 7 প্রতিষ্ঠানকে সর্বোচ্চ মূসকদাতার সম্মাননা দেওয়া হয়েছে। সম্মাননা তুলে দেন বাণিজ্য মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় কমিটির সভাপতি এবিএম আবুল কাশেম এমপি। রাজধানীর নাজিমুদ্দিন রোডে এনসিসি ব্যাংকের নতুন এটিএম বুথ চালু হয়েছে। উদ্বোধন করেন ব্যাংকের চেয়ারম্যান নুরুন নেওয়াজ সেলিম। উপস্থিত ছিলেন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ নুরুল আমিন এবং অন্যরা। জাপানের রহিম আফরোজের গ্লোবেট ব্যাটারি রপ্তানি উপলক্ষে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। উপস্থিত ছিলেন বাংলাদেশের জাপানের রাষ্ট্রদূত শিরো সাদসীমা, রহিম আফরোজ গ্লোবেটের ম্যানেজিং ডিরেক্টর এবং অন্যরা। পূবালী ব্যাংকের অঞ্চল ও কর্পোরেট শাখা প্রধানদের তৃতীয় সম্মেলন হয়েছে। প্রধান অতিথি ছিলেন ব্যাংকের পরিচালনা পর্ষদের চেয়ারম্যান হাফিজ আহমদ মজুমদার এমপি। সভাপতিত্ব করেন ব্যবস্থাপনা পরিচালক হেলাল আহমদ চৌধুরী। সুইট ম্যানুফ্যাকচারার্স অ্যাসোসিয়েশনের কার্যকরী কমিটির অভিষেক হয়েছে। প্রধান অতিথি ছিলেন শিল্পমন্ত্রী দিলীপ বড়ুয়া। বিশেষ অতিথি ছিলেন এফবিসিসিআইয়ের পরিচালক খন্দকার রুহুল আমিন। ডেস্ক রিপোর্ট, চ্যানেল আই। জানিয়ে দিচ্ছি আইসিবি ইসলামিক ব্যাংক বৈদেশিক মুদ্রার বিনিময় হারের খবর। মার্কিন ডলার 82 টাকা 25 পয়সা, ব্রিটিশ পাউন্ড 127 টাকা 83 পয়সা, ইউরো 101 টাকা 58 পয়সা, অস্ট্রেলিয়ান ডলার 84 টাকা 4 পয়সা, সিঙ্গাপুর ডলার 65 টাকা 2 পয়সা, মালয়েশিয়ান রিঙ্গিত 25 টাকা 95 পয়সা, ইউএই দিরহাম 22 টাকা 50 পয়সা, কুয়েতি দিনার 293 টাকা 85 পয়সা এবং সৌদি রিয়াল 22 টাকা 4 পয়সা। থাকছে বেসিক ব্যাংক তথ্য প্রযুক্তি সংবাদ। ওয়াইফাই সুবিধাযুক্ত EX2F মডেলের নতুন পয়েন্ট অ্যান্ড শুট ক্যামেরা বাজারে ছেড়েছে স্যামসাং। 12.4 মেগাপিক্সেল ক্যামেরাটির দাম $549 মার্কিন। নতুন কোম্পানিগুলোকে সহায়তা করতে বিং ফার্ন নামে কার্যক্রম শুরু করতে যাচ্ছে মাইক্রোসফট। প্রতিষ্ঠানটির আশা, এতে করে নির্মাতারা উদ্ভাবনী সফটওয়্যার তৈরির উৎসাহ পাবেন। বেতার প্রযুক্তি ব্যবহার করে বিদ্যুৎ প্রবাহে সফল হয়েছেন জাপানের টয়োহাশি প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের একদল গবেষক। তারা প্রায় 4 ইঞ্চি পুরু কংক্রিট দেয়ালের ভেতর দিয়ে 50 থেকে 60 ওয়াট বিদ্যুৎ পাঠাতে সক্ষম হন। দর্শক, সংবাদে আবারও ইস্টার্ন ব্যাংক বিরতি নেব। বিরতির পরে অন্যান্য সংবাদের সাথে আরো জানিয়ে ফিরব। মেঘনার ভাঙনে ছোট হয়ে আসছে চাঁদপুর শহরের মানচিত্র। নদীর করাল গ্রাসের প্রতিদিনই গৃহহীন হচ্ছেন তীরবাসী।
বিরতির পর আবারও আমন্ত্রণ চ্যানেল আই সংবাদে। শিক্ষক ও শিক্ষার্থীদের একাংশের আন্দোলনের পরিপ্রেক্ষিতে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় বুয়েট 11 জুলাই থেকে 24 আগস্ট পর্যন্ত বন্ধ ঘোষণা করা হয়েছে। তবে মঙ্গলবার রাতে বুয়েটের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, গ্রীষ্মকালীন ছুটি, রমজান, শবে কদর ও ঈদ উল ফিতর উপলক্ষে বুয়েটের স্নাতক ও স্নাতকোত্তর শ্রেণীর সব ক্লাস ও পরীক্ষা 11 জুলাই থেকে 28 আগস্ট পর্যন্ত বন্ধ থাকবে। মেঘনার তীব্র ভাঙনে দিন দিন ছোট হয়ে আসছে জেলা শহর চাঁদপুরের মানচিত্র। নদীর করাল গ্রাসে সহায় সম্পদ হারিয়ে প্রতিদিনই গৃহহীন হচ্ছেন অনেকে। মনির হোসেনের তোলা ছবিতে চাঁদপুর প্রতিনিধি একরাম চৌধুরীকে সঙ্গে নিয়ে রিপোর্ট করছেন মোস্তফা মল্লিক। একদম ওই যে নৌকাটা দেখা যাচ্ছে দূরে, নৌকাটা আরো উপাশে জমি ছিল, এদিকে আরো ঘর বাড়ি ছিল, ওইদিকে একটা বাড়ি ছিল, বাড়িগুলি পর্যন্ত ভাঙা গেছে। মানে প্রতিদিনই ভাঙতেছে, আর বস্তা পাড়েছে, বস্তাগুলি ভাঙতেছে, ওই দিন বস্তা পাড়েছে, বস্তাগুলি পর্যন্ত ভাইসা নিয়ে গেছে। এই মেঘনা নদীর তীরেই চাঁদপুর জেলা। তবে এই নদীর থাবায় যারা ভিটেবাড়ি হারিয়েছেন তাদের কাছে মেঘনা মানেই দুঃখ আর যাযাবর হয়ে বসবাস। এবং আমরা যে এখন এই যে এত গরিব মানুষ, যে সমস্ত বাড়িঘর ভাঙতেছে আর যে সমস্ত বাড়িঘর নষ্ট করতে আছে হইছে, এই মানুষ যে কোথায় গিয়া ফসবার, কই যাইব, তার মতন কোনো সুরুত বা কোনো লাইন কোনো মানুষের নাই। দক্ষিণ এশিয়ার অন্যতম গভীরতম এই নদীর করাল গ্রাসে এরই মধ্যে হারিয়ে গেছে চাঁদপুরের ব্যাপক এলাকা। কর্মকর্তারা বলছেন, নদীর ভাঙন রোধে গুরুত্ব দেয়া হলে হয়তো আরও অনেক এলাকা রক্ষা করা সম্ভব হতো। হ্যাঁ, তা তো কিছু হয়েছেই। আমার এখানে চাঁদপুরের ডাউনি বিগত কয়েক বছরে অন্তত 10,000 হেক্টর এলাকা নদীগর্ভে বিলীন হয়েছে। জেলা প্রশাসকের মতে, মেঘনার ভাঙাগড়ার খেলা চললেও সব সরকার সমান উদ্যোগী হলে আর ভাঙন রোধ প্রকল্পে লাগামহীন দুর্নীতি বন্ধ করা হলে এমনভাবে পাল্টে যেত না চাঁদপুরের মানচিত্র। প্রতি বছরই সরকার বরাদ্দ দিয়ে যেত ওদিক থেকে, তাহলে তো অবশ্যই চাঁদপুরের ভাঙন অনেক আগেই দূরীভূত। এখন পদ্মার মেঘনার ভেতরে রয়েছে, সেখানে ছিল চাঁদপুরের অবস্থান। সেই জায়গাটা ভাঙতে ভাঙতে কিন্তু এই পর্যন্ত এসছে। তবে সাধারণ মানুষ বলছেন, তাদের বাঁচা মরার বিষয়টি নীতি নির্ধারকদের কাছে সবসময় তেমন গুরুত্ব পায়নি। এরপরে এই যে আমরা এই ভাঙ্গা এই পাথর আমরা লাইছি, নিজেরা লাইছি আমরা ওই পাথর। দীর্ঘদিন ধরে চাঁদপুরের মেঘনার এই ভাঙন রোধে কার্যকর কোনো পদক্ষেপ না নেয়ায় সাধারণ মানুষের আক্ষেপটা বাড়ছে দিন দিনই। মেঘনা নদীর প্রায় মাঝখানে ছিল এখনকার এই হরিণা ফেরিঘাট, এমনটি বলছেন এলাকাবাসী। শুধু এই হরিণা ফেরিঘাটই নয়, শিক্ষা প্রতিষ্ঠান, মসজিদ, মন্দির, এমনকি শেষ অবলম্বন ভিটে বাড়িও খেয়ে ফেলেছে এই মেঘনা নদী। একদিকে এখানকার সহজ সরল সাধারণ মানুষের রুটি রুজির প্রশ্ন যেমন আছে, তবে এখন এর চেয়েও বড় প্রশ্ন হয়ে দেখা দিয়েছে কি করে তারা তাদের শেষ অবলম্বনটুকু ভিটে মাটি নিয়ে বেঁচে থাকবে। তারা বারবার জোর দিয়েই বলছেন, তাদের এই চাঁদপুরকে নদী ভাঙনের হাত থেকে বাঁচাবার জন্য সরকার যেন অগ্রাধিকারের ভিত্তিতে প্রকল্প গ্রহণ করে। চাঁদপুর থেকে মোস্তফা মল্লিক, চ্যানেল আই। রাজধানীতে কপিরাইট আইন 2000 সংশোধন বিষয়ে কর্মশালা হয়েছে। সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয় এবং কপিরাইট অফিসের এই আয়োজনে সভাপতিত্ব করেন বিশিষ্ট সাংস্কৃতিক ব্যক্তিত্ব আসাদুজ্জামান নূর এমপি। উপস্থিত ছিলেন সঙ্গীত শিল্পী মমতাজ বেগম এমপি, প্রযুক্তি বিশেষজ্ঞ মোস্তফা জব্বার, চ্যানেল আই এর মহাব্যবস্থাপক মোহাম্মদ মাসুদ এবং অন্যান্যরা। আবার ইস্টার্ন ব্যাংক বিরতি নিচ্ছে, আর বিরতির পর অন্যান্য সংবাদের সঙ্গে খেলার খবরে নিয়ে ফিরছি। প্রস্তুতির টি-20তে 243 করেও জাতীয় দলের বড় পরাজয়, ইউরোপ সফরে ভালো করার প্রতিশ্রুতি। বিরতির পর আবারও আমন্ত্রণ চ্যানেল আই সংবাদে। চলুন জেনে নেওয়া যাক বিরতির পরের আয়োজনে কি থাকছে। শিগগিরই অনুমোদন পেতে যাচ্ছে জাতীয় জনসংখ্যা নীতি। চূড়ান্ত খসড়া মন্ত্রিপরিষদ বিভাগে পাঠিয়েছে স্বাস্থ্য মন্ত্রণালয়। বিশ্ব জনসংখ্যা দিবস উপলক্ষে সংবাদ সম্মেলনে প্রধানমন্ত্রী উপদেষ্টা ডাক্তার সৈয়দ মোদাসির আলী জানিয়েছেন, অনুমোদনের জন্য আগামী 15 দিনের মধ্যে মন্ত্রিসভার বৈঠকে উঠবে জাতীয় জনসংখ্যা নীতি। জানানো হয়, দেশে এখনও জনসংখ্যা বাড়ার হার 1.34। আগে 600 দম্পতির জন্য একজন মাঠকর্মী কাজ করলেও এখন 1500 দম্পতির জন্য একজন, আর 23,000 পদ শূন্য জনসংখ্যা নিয়ন্ত্রণ খাতে।
টিভি ক্যামেরা জার্নালিস্ট অ্যাসোসিয়েশনে অস্থায়ী কার্যালয়ে সন্ত্রাসী হামলা এবং চুরির ঘটনায় রুহুল আমিন এবং তার স্ত্রী সুফিয়া সহ অজ্ঞাতনামা 10 জনের বিরুদ্ধে মামলা হয়েছে। অভিযোগে বলা হয়, রোববার রাতে ক্যামেরা জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের অফিসে রুহুল আমিনের নেতৃত্বে হামলা চালিয়ে দেয়াল সহ আসবাবপত্র ভাঙচুর করে কম্পিউটার এবং মূল্যবান জিনিসপত্র লুট করে আসামিরা। তাদের বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন বাংলাদেশ টিভি ক্যামেরা জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের সভাপতি হারুনুর রশিদ তালুকদার। বিষয়টি গুরুত্ব দিয়ে দেখা হচ্ছে বলে জানিয়েছে পল্টন থানা পুলিশ। তদন্তকারী অফিসার নিয়োগ করে উক্ত ব্যাপারে তদন্ত করে তো প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করার জন্য নির্দেশ প্রদান করা হয়েছে। চাকরি প্রত্যাশীদের চাকরির খোঁজ খবর দিতে ইন্ডিপেন্ডেন্ট জবস নামে চালু হলো নতুন জবস পোর্টাল। ধানমন্ডির বেল টাওয়ারে ইংরেজি দৈনিক দ্য ইন্ডিপেন্ডেন্ট কার্যালয়ে পোর্টালের উদ্বোধন করেন বাণিজ্যমন্ত্রী GM কাদের। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ডেইলি ইন্ডিপেন্ডেন্টের সম্পাদক মাহবুবুল আলম এবং ICDDRB'র হেড অফ হিউম্যান রিসোর্স মোশাররফ হোসাইন। সিএনজি চালিত অটোরিকশার যাত্রী হয়রানি বন্ধ এবং ফুটপাত দখলমুক্ত করার দাবিতে নাগরিক সমাবেশ করেছে নাগরিক সংহতি। জাতীয় জাদুঘরের সামনে ওই সমাবেশে অবিলম্বে অটোরিকশার মালিক চালকদের যাত্রী হয়রানি বন্ধ করতে সরকারের কাছে জোর দাবি জানান বক্তারা। এবার রয়েছে গ্রামীণ ফোন খেলার খবর। আয়ারল্যান্ডের বিপক্ষে 3 এবং স্কটল্যান্ড ও নেদারল্যান্ডসের বিপক্ষে 1টি করে মোট 5টি টি20 ম্যাচের জন্য বুধবার সকালে বেলফাস্ট যাচ্ছে টাইগাররা। ইউরোপ সফরের আগে বাংলাদেশ এই টিমের কাছে শেষ প্রস্তুতি ম্যাচে 8 উইকেটে হেরেছে জাতীয় ক্রিকেট দল। তবে সিরিজ জয় আশাবাদী ক্যাপ্টেন মুশফিকুর রহিম। শফিকুল ইসলামের রিপোর্ট। চোটের কারণে সম্পূর্ণ ফিট নন তামিম, মাঠে নামেননি আশরাফুল এবং মাশরাফিও। তবুও আয়ারল্যান্ড সফরের আগে দেশের মাটিতে শেষ প্রস্তুতি ম্যাচে এ দলের বিপক্ষে 243 রানের বড় স্কোর মুশফিকদের। জবাবে মাত্র 2 রানের সময় মিথুন ফিরে গেলেও শাহরিয়ার নাফিস ও রকিবুল হাসান যে ইনিংস খেললেন তাতে নির্বাচকদের আফসোস হতেই পারে। রকিবুলের 140-এর সঙ্গে নাফিসের 85 রানে 5 বল হাতে রেখে মাত্র 2 উইকেট হারিয়ে জয়ের বন্দরে এ দল। শেষ প্রস্তুতি ম্যাচে হার এবং আয়ারল্যান্ডের শীত, তারপরও আশাবাদী টাইগার দলপতি। আমরা যদি আমাদের বেস ক্রিকেটটা খেলতে পারি, আমার মনে হয় তাহলে আয়ারল্যান্ডের কাছে আমাদের জেতাটা অবশ্যই খুব বেশি কঠিন হবে না। বাট মোস্ট ইম্পর্টেন্ট যেটা আমাদের বেস ক্রিকেট খেলতে হবে এবং আমাদের যেটা কোচ বলেছে সাকিব চলে আসছে এবং তামিমও ইনশাল্লাহ চলে আসবে কয়েকদিনের মধ্যে, ও প্র্যাকটিস করছে। তো হোপফুলি ইনশাল্লাহ যদি সবাই একসঙ্গে ক্লিক করি আমরা, তাহলে আয়ারল্যান্ডের সাথে যে জেতাটা খুব একটা অসম্ভব। ইউরোপ সফরে কাউকে ফেভারিট না মানলেও আয়ারল্যান্ডকে যোগ্য প্রতিপক্ষ হিসেবে দেখছেন কোচ রিচার্ড পাইবাস। The key thing for us as a T20 side, and I'm going to sound like I'm repeating myself here, but just bear with me, is last year the side played 2 T20 internationals. Now to learn a format as a team, you've got to play a lot. Just like a domestic side when they're playing competitions year after year. So we need to play as much T20 as possible. One, to sort out the guys who are in the starting spots, and 2, to learn to play together in combinations and to be able to play the right game plans in different environments. 16 জুলাই আয়ারল্যান্ড একাদশের সঙ্গে প্রস্তুতি ম্যাচের পর 18 জুলাই প্রথম টি20তে আইরিশদের মুখোমুখি হবে টাইগাররা। শফিকুল ইসলাম, চ্যানেল আই, ঢাকা। সিরিজের তৃতীয় ক্রিকেট টেস্টের প্রথম ইনিংসে শ্রীলঙ্কার বিপক্ষে 84 রানে পিছিয়ে আছে পাকিস্তান। তৃতীয় দিন শেষে দ্বিতীয় ইনিংসে সফরকারীদের সংগ্রহ 1 উইকেটে 27 রান। পাল্লিকেলে ইন্টারন্যাশনাল স্টেডিয়ামে পাকিস্তানের 226 রানে জবাবে প্রথম দিনে 44 রানে 3 উইকেট নিয়ে খেলতে নেমে শ্রীলঙ্কা প্রথম ইনিংসে তুলেছে 337। উদ্বোধনে ব্যাটসম্যান পরানা ভিতানার 75 রানের পর স্বাগতিক দলের স্বস্তি এনে দেন সামারাভীরা ও পেরেরা 75 এবং সামারাভীরা 73 রান করেন। পাকিস্তানের বাঁহাতি পেসার জুনায়েদ খান নিয়েছেন 70 রানে 5 উইকেট।
প্রিমিয়ার হকি লিগে একই দিন আবাহনী এবং মোহামেডানের রাজকীয় জয় দেখল মাওলানা ভাসানী স্টেডিয়াম। সাধারণ বিমাকে 7-1 গোলে উড়িয়ে দিয়েছে আবাহনী। 6 ম্যাচে 5 বড় জয় পয়েন্ট তালিকার দ্বিতীয় অবস্থানে ধরে রেখেছে তারা। অন্য খেলা অ্যাজাক্সের বিপক্ষে মোহামেডানের জয়ও 7-1 গোলে। সাদা কালো ডোরাকাটা নতুন জার্সিতে খেলতে নেমে টানা 6 ম্যাচ জিতে 18 পয়েন্ট নিয়ে পয়েন্ট তালিকার শীর্ষে আছে মোহামেডান। লন্ডন অলিম্পিকে শুধু উসাইন বোল্ট নয়, দ্রুততম মানবে শিরোপা জেতার ক্ষমতা অনেকেরই আছে বলে মনে করেন ইতিহাসের অন্যতম সেরা অ্যাথলেট কার্ল লুইস। যুক্তরাষ্ট্র হয়ে 9টি অলিম্পিক স্বর্ণ জেতা এই গতিমানও বলেছেন লন্ডনে 100 মিটার স্প্রিন্টের ফল গোটা দুনিয়াকে চমকে দিতে পারে। 1984 এবং 88 অলিম্পিকে ছেলেদের 100 মিটারে পরপর দুবার স্বর্ণ জেতেন কার্ল লুইস। চেনা কন্ডিশন বলে এবারের গেমসে আমেরিকার পাশাপাশি হোস্ট ব্রিটেন পদক তালিকায় ভালো অবস্থানে থাকবে বলেই মনে করছেন তিনি। এবারে গ্রিনল্যান্ড টাউন আনন্দ আলো সাংস্কৃতিক সংবাদ। বহু ভাষাবিদ ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহর 127তম জন্মবার্ষিকী উপলক্ষে আলোচনা অনুষ্ঠানে আয়োজন করে বাংলা একাডেমি। একাডেমির সেমিনার কক্ষে আয়োজিত অনুষ্ঠানে তার জীবন কর্ম নিয়ে আলোচনা করেন শিক্ষাবিদ মুস্তাফা নুরুল ইসলাম। বাংলা ভাষার বিকৃতি রোধে ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহর গবেষণা ভবিষ্যতের পথ নির্দেশ দিতে পারে বলে মনে করেন বক্তারা। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলা একাডেমির সভাপতি এমেরিটাস প্রফেসর আনিসুজ্জামান। সাংবাদিক শাহিন চৌধুরীর লেখা জাতিসংঘ ও লাইভ ওবামা এবং গ্রেট ওয়াল থেকে নায়াগ্রা গ্রন্থের প্রকাশনা উৎসব হয়েছে। জাতীয় প্রেসক্লাবে আয়োজিত এই অনুষ্ঠানে বই দুটির মোড়ক উন্মোচন করেন জাতীয় সংসদের ডেপুটি স্পিকার শওকত আলী। সাংবাদিক মাহবুল আলমের সভাপতিত্বে বইটির উপর আলোচনা করেন গীতিকার ও কবি কেজি মুস্তফা, কবি আসাদ চৌধুরী এবং জাতীয় প্রেসক্লাবের সভাপতি কামাল উদ্দিন সবুজ। ইউরো বিশ্বকাপ ট্রেবল জয়ের পর বিয়ের আনুষ্ঠানিকতা সেরেছেন স্পেনের মিডফিল্ডার আন্দ্রে ইনিয়েস্তা। রোববার দীর্ঘদিনের প্রেমিকা আন্না অর্টিজকে কাগজে কলমে জীবনসঙ্গী করেছেন তিনি। বার্সেলোনার এক গির্জায় বিয়ের আসরে অতিথিদের মধ্যে স্পেন অধিনায়ক ইকার ক্যাসিয়াস ছাড়াও ছিলেন বার্সেলোনার আর্জেন্টাইন তারকা লিওনেল মেসি, আরও ছিলেন ইয়াভি, পুয়োল এবং জেরার্ড পিকে। ফাইনালে ইনিয়েস্তার গোলেই 2010 বিশ্বকাপ জিতেছিল স্পেন। সদ্য সমাপ্ত ইউরো চ্যাম্পিয়নশিপে সেরা খেলোয়াড়ের স্বীকৃতি পাওয়া 28 বছর বয়সী ইনিয়েস্তা বলেছেন, ফুটবল মাঠে কঠিন প্রতিপক্ষকে সামলানোর চেয়ে বিয়ে করাটা অনেক কঠিন কাজ। দর্শক, সংবাদের শেষ ভাগে আমরা যাবার আগে সিটিসেল সংবাদ শিরোনামগুলো জানিয়ে দেব আরও একবার। দুদকের নথিতে হঠাৎ সাবেক ক্ষমতাসীনদের দুর্নীতির দালিলিক প্রমাণ, পদ্মা সেতু নিয়েও তদন্ত অব্যাহত। সাধারণ মানুষের অভূতপূর্ব সাড়ায় অভিভূত প্রধানমন্ত্রী, কুইক রেন্টালেই বিদ্যুৎ খাতে স্বস্তি মন্তব্য। বিশ্বব্যাংকে এখনই সিদ্ধান্ত পুনর্বিবেচনার অনুরোধ নয় বললেন অর্থমন্ত্রী, অন্য উন্নয়ন সহযোগীদের সঙ্গে আগে আলোচনা। বিশ্বব্যাংকের সঙ্গে বাংলাদেশের সমঝোতায় আশাবাদী যুক্তরাষ্ট্র, নির্বাচন নিয়ে দুই দলকে আলোচনার পরামর্শ। পদ্মা সেতুতে সরকার দুর্নীতি না করলে প্রমাণের দাবি বিএনপির, বিশ্বব্যাংকের সব চিঠি প্রকাশের আহ্বান। এবং তারল্য সংকটে শেয়ারবাজারে বড় দরপতন, আবারও 4000 পয়েন্টের নিচে ডিএসই সূচক। দর্শক, চ্যানেল আই এর সর্বশেষ সংবাদ জানতে যে কোনো মোবাইল অপারেটর থেকে ডায়াল করুন 2626 নম্বরে। এই ছিল এখনকার মতো চ্যানেল আই সংবাদ। ধন্যবাদ সাথে থাকবার জন্য। ধন্যবাদ প্রত্যেককে।